স্যারকে আই লাভ ইউ লিখে মেসেজ সেন্ড করার অপরাধে কানে হাত দিয়ে এক পা উঁচু করে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছি। লজ্জায় আমার নাক কাটা যাচ্ছে। এই লজ্জার কথাটা যদি তখন ভাবতাম তাহলে আর এই পরিস্থিতি আমার হতো না। দোষটা আমার নিজেরই। নিজেকে সাহসী বলেছি, আর আমার অতিরিক্ত সাহসের প্রমাণই এটা। ফ্ল্যাশব্যাক, বেস্টির ডায়ারে ফেসে গিয়েছি। এর জন্য তো নিজের সবচেয়ে অপছন্দের মানুষটাকে আই লাভ ইউ মেসেজটা দিতে হলো। আমি অবশ্য ফেক অ্যাকাউন্ট থেকেই দিয়েছি, নইলে আমার এত বড় কলিজা হয়নি যে অহর্নিশ চৌধুরীর মতো এমন রাপ তাপ মানুষকে এরকম মেসেজ দেব। মেসেজটা দিয়েই ফোনটা আমার টোট ব্যাগে ছুঁড়ে ফেললাম। রিপ্লাই দেখার আমার ধৈর্য বা ইচ্ছা শক্তি কিছুই নেই। এরপর বুকের মধ্যে থুতু ছিটিয়ে দিয়ে নিজেকে শান্ত করলাম। কি মহৎ কাজটাই করেছি আমি। ও মাই গড, অহর্নিশ চৌধুরী যদি কোনোভাবে জেনে যায় তাহলে আমার ধর থেকে মন্ডুটাই আলাদা করে দিবে। নিজেকে একটু শান্ত করে আমার জানের জিগার বেস্টি আরুর দিকে তাকালাম, যে আমার দিকে তাকিয়ে এখন শয়তানি হাসি দিচ্ছে। তার ওই হাসি বলে দিচ্ছে আমার ফাঁসি। এতদিনে হাজার চেষ্টা করেও আমাকে বাগে আনতে পারেনি, কিন্তু আজকে আমার কপাল খারাপ। তাই তো শয়তানিটা এত বড় সুযোগ নিল আমার। আমি ওর দিকে রাগী দৃষ্টি দিয়ে বললাম খুশি এবার? ও ফট করে আমাকে জড়িয়ে ধরে বলল ইয়েস, আই এম সো হ্যাপি। এতদিনে আমার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। সেও এবার তোর আমার ভাবি হওয়ার কনফার্মও। আমি টেনে ওকে আমার থেকে সারালাম। রাগী কণ্ঠে বললাম তোর ওই জল্লাদ ভাইকে আমার পছন্দ না, আর সে তো আমাকে সহ্যই করতে পারে না। আমি আমার জীবনে এতটা অপমান কোনোদিনও হইনি যতটা ওনার দ্বারা হয়েছি। তারপরেও তুই আমার সাথে এমনটা কিভাবে করতে পারলি? আরও তোর বুক কম কাঁপল না আমার সাথে এমন করতে? এই আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আরও বুঝলো এদিকের হাওয়া টাইট, তাই তো আমাকে টেনে নিয়ে গেল ক্যান্টিনের দিকে। কোল্ড ড্রিঙ্কস ছাড়া এখন আর কিছুই আমাকে শান্ত করতে পারবে না। আমি শ্রেয়সী, শ্রেয়া, আরহাম সাদিক আর সিজা সাদিকের একমাত্র মেয়ে, আর সাদমান সাদিক শ্রেয়াসের একমাত্র বোন, আর আমার বেস্টি হলো আরশি চৌধুরী, যাকে আমি আরও বলে ডাকি। ওর একমাত্র ভাই হলো আমার ওয়ান অ্যান্ড অনলি জম অহর্নিশ চৌধুরী, যার শিরায় রাগ, দম্ভ আর অহংকার। আমি বেশ চঞ্চল টাইপের মেয়ে, সাথে বেশ গোছানো আর পরিপাটিও বটে। ফ্যাশন সেন্স ও আমার দারুণ। অবশ্য এটা আমার মায়ের থেকে পাওয়া, কারণ আমার আম্মাজান এক সময়ে টপ মডেল ছিলেন। তার মেয়ে হয়ে আমি খ্যাত টাইপের হব এটা কিছুতেই হতে পারে না। ভার্সিটিতে পড়াশোনাও করছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে, কিন্তু আমার দুঃখ একটাই, ভার্সিটিটা যেখানে সবার আনন্দের জায়গা হয়, তবে বর্তমানে সেটা আমার কাছে বাসের জায়গা হবেই না কেন? এমন একটা জল্লাদ প্রফেসর আছে যে আপমান নামক জিনিসটা আমার ডিস্কে নাড়িতে কোনো কালই ছিল না। তবে ভার্সিটিতে আসার পর থেকেই এই দুটো জিনিস এখন আমার নিত্যদিনের সঙ্গী হবেই বা না কেন? কারণ এখানে যে অহর্নিশ চৌধুরীর মতো এমন এক জল্লাদ স্যার আছে। আমি কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছি। মাথাটা এখন আমার আগের থেকে কিছুটা ঠান্ডা। অবশ্য আমার মাথা কীভাবে ঠান্ডা করতে হয় এটা আরও ভালো মতোই জানে। কোল্ড ড্রিঙ্কস চুমুক দিতে দিতে আক্ষেপের স্বরে বললাম জীবনে কি পাপটাই যে করেছিলাম। তোর ওই উজবুক ভাইয়ের সাথে আমার দেখা হতে হলো, আর আমি তার নজরে পড়ে গেলাম। জীবনটা আমার তেজপাতা হয়ে গেল রে। তবে আরও আমার কথায় রিয়াক্ট করলো না। বারবার আমাকে চোখ দিয়ে কি যেন ইশারা করেছে। আমি ব্রুকুসকে বললাম পিছনে কোনো শালাই আছে রে?
তুই আমাকে অমনভাবে ইশারা করছিস কেন? আমার কথা শুনে কেন যেন আরও চোখ বড় বড় হয়ে গেল। মেকি একটা হাসি দিয়ে বলল, পিছনেই তাকিয়ে দেখ। আমি একটু ভাব নিয়েই পিছনে ঘুরলাম, কিন্তু পিছনে ঘোরার সাথে সাথেই আমার হাওয়া ফুস। হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা ঠাস করে মেঝেতে পড়ে গেল। শুকনো ঢোক গিললাম আমি, কারণ আমার সামনে স্বয়ং অহর্নিশ চৌধুরী দাঁড়িয়ে আছে। এখন আমার কি হবে? আমি যতই বড় বড় কথা বলি না কেন, অহর্নিশ চৌধুরীর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আমার নেই। তিনি আমাদের ভার্সিটির রাগী টিচারদের মধ্যে সবচেয়ে শীর্ষে আছে। ওনার সুদর্শন চেহারার দারুণ পিছনে মেয়েরা ওনার ওপর ক্রাশ খায় বটে, কিন্তু সামনে সবাই ভেজা বিড়াল। কারো সাহস নেই একটা টু শব্দ অবধি করার। অহর্নিশ চৌধুরী আমার দিকে কটমটিয়ে চেয়ে আছে। হবেই বা না কেন? আমি যে আমার কিউটি মুখ দিয়ে শালা বলে একটা গালি দিয়েছি, তাও আমার পিছনে দাঁড়ানো ব্যক্তির উদ্দেশ্যে। রাগে দুঃখে কপাল চাপড়াতে মনে চাইল আমার, আল্লাহ কেন যে আমাকে বারবার এই লোকটার সামনেই অসহায় বানিয়ে দেয়। আমি কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকালাম, কিন্তু আমার প্রতি মায়া হলো না এই অহর্নিশ চৌধুরীর। চিবিয়ে চিবিয়ে বলল, বাহ, কি সুন্দর মুখের ভাষা আপনার মিস শ্রেয়া। এই মুখের ভাষা আপনার টিচারদেরও ছাড় দিচ্ছেন না। আপনার আচরণের বিকাশ দেখে অবাক না হয়ে পারি না। আজকাল টিচারদেরও আই লাভ ইউ বলে মেসেজ পাঠাচ্ছেন দেখছি। বাহ, কি উন্নতি! এই উন্নতির জন্য তো আপনার উপহার প্রাপ্য। তা কি উপহার চান আপনি? তার লাস্টের কথা শুনে সো অবাক। সে কি সব ধরে ফেললো? মেসেজটা দেখে কি বুঝে গিয়েছে আমি দিয়েছি? আমি তৎক্ষণাৎ পিছনে ফিরে আরও দিকে তাকালাম। ও নিজে আমার দিকে ব্যাবলার মতো তাকিয়ে আছে। আমি চোখ দিয়ে ইশারা করলাম। ব্যাপারটা কি হলো? এতে ও মাথা কাত করে এমন এক্সপ্রেশন দিল, তা যেন বলছে সব ধরে ফেলেছে রে, তুই আর আমি শেষ আজকে। এখন আমার কি হবে? আরও তো ফাঁসবে না? ফাঁসবো তো আমি। হে আল্লাহ, বাঁচাও ও তোমার এই অদম বান্দাটাকে। তবে আল্লাহ আমার এই যাত্রায় সহায় হলেন না। তার জন্য এই ঠাঁটা পড়া রোদে সহ্য করে সকলের হাসির পাত্র হতে লাগ হলো আমাকে। সে গত 3 বছরে আমার মান সম্মান ধুলে মিশিয়ে গেল। থার্ড ইয়ারের ছাত্রী হয়ে আজ আমার কিনা আমার জুনিয়রদেরও হাসির কারণ হতে হচ্ছে। কি কপাল আমার, যাকে বলে ফোটা কপাল। আমার পাশে দাঁড়িয়ে আরও আমাকে কাগজ দিয়ে বাতাস দিচ্ছে, আর আমি ওর দিকে কটমটিয়ে চেয়ে আসি। আমার মাথা এখন এতটাই গরম যে আস্ত একটা ডিম ফাটিয়ে আমার মাথায় দিলে সেটা অমলেট হয়ে যাবে। তবে আরও মুখে ভীতির ছায়া, কারণ ও জানে আমি এই শাস্তি থেকে একবার মুক্তি পেলে ওর 12টা বাজিয়ে দেব। অবশেষে ভার্সিটি শেষ হওয়ার 2-3 মিনিট আগে এসে আমার জল্লাদ প্রফেসর অহর্নিশ চৌধুরী বলল, মিস শ্রেয়া, আজকের মতো শাস্তি আপনার শেষ। এরপরে এই রকম কোনো ভুল করলে এর থেকে বেশি শাস্তি পেতে হবে আপনার, বলে হন করে চলে গেল অহর্নিশ চৌধুরী। তার যাওয়ার প্রাণে দাঁড়িয়ে থেকে আমি ভেংসি কাটলাম। এই 2 মিনিট আগে এসে শাস্তি শেষ হওয়ার কথা বলতে হবে কেন? এতক্ষণ যেহেতু পেরেছি, আর 2 মিনিটও না হয় দাঁড়িয়ে থাকতাম। ঢং যত সব। আল্লাহ, আমার হাত পা সব শেষ। ব্যথা হয়ে গিয়েছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তখনই আমার মুখের সামনে আরও জলের বোতল ধরল। আমি ডক করে কিছুটা জল খেলাম, আর কিছুটা জল নিচু হয়ে মাথায় ঢাললাম। পানি ঢালার সাথে সাথেই মনে হলো মাথা থেকে গরম বাষ্প বের হচ্ছে। তবুও কিছুটা আরাম পেলাম। এরপর আরুর কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে হাঁটা ধরলাম। পা টন টন করছে, ঠিক মতো হাঁটতে পারছি না।
আরও আমাকে সাহায্য করতে আসলে এক ঝাটকা মেরে ওর হাত সরিয়ে দিলাম। আরও কাঁদো কাঁদো মুখ করে বলল, সেউ আম সো সরি, আর এরকম কোনোদিনও হবে না, প্রমিস। আমি রাগে দৃষ্টিতে আরোর দিকে তাকালাম, বললাম, তোর সরি তোর কাছে রাখ চুন্নি, আমার সাথে তোর কোনো কথা নেই, আর একদম আমার পিছু পিছু আসবি না। আরুকে কথাগুলো বলেই আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে গেট পর্যন্ত চলে এলাম। এরপর একটু পিছনে ঘুরে আরুর দিকে তাকাতেই দেখলাম ও আমার প্রাণে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে। আমার একটু মায়া লাগলে ও সেটাকে পাত্তা দিলাম না। ওর জন্য আজকে আমার বেইজ্জতি হয়েছে। ওর জাল্লাত ভাই আজকে আমাকে সকলের সামনে হাসির পাত্র বানিয়েছে। আমি এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্তি পাব না। এইসব ভাবনা চিন্তা করতে করতে বাসায় এসে পড়লাম। সোজা ঢুকে গেলাম শাওয়ার নেওয়ার জন্য। শাওয়ার নিয়ে পাড়ি জমালাম ঘুমের দেশে। এখন এই ঘুমের আমি একটু শান্তি পাবো। আজকে যা অপমানিত হয়েছি তাতে আমার পেট এমনিতেই ফুল, কিছু খাওয়ার আর দরকার নেই। এরপর কতটা সময় কেটে গিয়েছে আমি বলতে পারলাম না, কিন্তু যখন আমি চোখ খুললাম তখন দেখি রুমের মধ্যে বাবা, মা, ভাইয়া আছে। আম্মু আমার মাথার কাছে, বাবা পায়ের কাছে বসে আছে, আর ভাইয়া দাঁড়িয়ে আছে। হঠাৎ কপালে কিছু ঠান্ডা অনুভব করলাম, হাত দিয়ে দেখলাম ভেজা কাপড়। কি হয়েছে? আমার মাথাটা হালকা ভার ভার লাগছে, চোখগুলো ও কেমন বন্ধ হয়ে আসছে। আমি বসার চেষ্টা করতেই আম্মু আমাকে ধরে সাহায্য করলো, আমাকে হেলান দিয়ে বসালো বেডের সাথে। আমি বোঝার চেষ্টা করছি কি হয়েছে আমার। এর মধ্যে বাবা জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে মামুনি? আমি অবাক হয়ে শুধালাম, কি হয়েছে আমার? ভাইয়া দাঁড়িয়ে থেকেই বলল, জ্বর এসেছে তোর বনু, এই অসময়ে জ্বর কিভাবে বাঁধলি? আমি কিছু বলতে যাব তার আগেই আম্মু বলল, অফিস থেকে ফিরে এসে শুনলাম কিছু খাওয়াওনি, ভার্সিটি থেকে এসে আর নিচেও নামনি। রুমে এসে দেখি মাথা পর্যন্ত চাদর তুলে শুয়ে আছো আর কাঁপছো। গায়ে হাত দিয়ে দেখি ও মা কি জ্বর, হঠাৎ করে এত জ্বর আসলো কেন? আমি তখন ভাবলাম ভার্সিটিতে এতক্ষণ রোদে কান ধরে দাঁড়িয়েছিলাম, তারপর বাসে এসে মাথা ঠান্ডা করার জন্য ঘন্টা খানিকের মতো শাওয়ার নিয়েছে, তারপর হাত পাজে ব্যথা হয়ে আছে, এর জন্যই জ্বর এসেছে। কিন্তু ওদের তো আমি কান ধরে দাঁড়িয়ে থাকার কথা বলতে পারবো না, এমনিতেই সবার সামনে মান সম্মান গিয়েছে, এখন বাবা মায়ের সামনেও যাবে, একই করে আমি হতে দেই। তাই বললাম, জানি না। আম্মু আর ভাইয়া কিছু বলতে যাবে তখনই আব্বু বলল, তোমরা এত প্রশ্ন করছো কেন? মেয়েটা এখনও কিছু খায়নি, সে খেয়াল আছে, ওকে খাইয়ে দাও তাড়াতাড়ি, ওষুধও তো খেতে হবে। আব্বুর কথায় আর কেউ কিছু বলল না। আম্মু বেড সাইডের টেবিলে এনে রাখা খাবারের প্লেট থেকে খাইয়ে দিল। খুব বিশ্রী লাগলেও অতি কষ্টে একটু খেলাম। এরপর ভাইয়া ওষুধের প্যাকেট থেকে একটা নাপা ওষুধ বের করে দিল। আমি সেটা ভদ্র বাচ্চার মতো খেয়ে নিলাম। সবাই আমাকে রেস্ট করতে বলে চলে গেল। যাওয়ার আগে অবশ্যই বলে গিয়েছে কোনো সমস্যা হলে যেন ডাকি। আমি চোখ দুটো বন্ধ করলাম, তখনই ভেসে উঠল ভার্সিটির স্মৃতি, আমার দাঁড়িয়ে থাকা আর সবার হাসাহাসি করা দৃশ্য। সহসাই আমার চোখ খুলে গেল। আমি বিড়বিড় করে আওড়ালাম, আমি তো এর প্রতিশোধ নেবই অর্নিশ চৌধুরী। আপনার জল্লাদগিরি যদি আমি না বের করেছি তাহলে আমার নামও শ্রেয়া না। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হলো, যদিও আমি কোনোদিনই মর্নিং পারসন ছিলাম। যথেষ্ট ঘুম কাতুরে আমি, শরীরটা হালকা দুর্বল দুর্বল লাগছে। বিছানায় থম মেরে কিছুক্ষণ বসে থেকে উঠে পড়লাম। 10টা বাজে, আজকে ভার্সিটিতে যাব। আম্মু আর ভাইয়া নিশ্চয়ই এতক্ষণে অফিসে চলে গিয়েছে, কিন্তু না, আমাকে ভুল প্রমাণ করে আম্মু একটা খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকলো। আমি মায়ের পানে তাকিয়ে বললাম, অফিসে যাওনি আম্মু? মা একটু মনমরা হয়ে জবাব দিল, আমার মেয়েটা এমনিতেই অসুস্থ, এখন অফিসে গেলে আমার মন টিকবে?
আমি আর কিছু বললাম না। আম্মু খুব যত্ন নিয়ে খাইয়ে দিল আর একটা ওষুধও খেয়ে নিতে বলল। আমার শরীর এখন হালকা গরম গরম। আমি ভদ্র বাচ্চার ন্যায় আম্মুর কথা মেনে নিলাম। এরপর আমার সবচেয়ে কাছের, আমার জান কলিজা ফুসফুসটা হাতে নিলাম। আমার মোবাইল ফোনটা আর ধরিনি কালকের ঘটনার পর। ফোনটা সাইলেন্ট করে ব্যাগে ছুঁড়ে ফেলেছিলাম। তারপর আর দেখা হয়নি। ফোনটা অন করতেই দেখলাম আরও 101টা মেসেজ, আর সেই সাথে ফোন। আধা ঘন্টা অন্তর অন্তর ফোন দিয়েছে। সারা রাত কি ঘুমায়নি বেচারি। অবশ্য ব্যাপারটা আমার আশ্চর্য লাগলো না। আরুর এরকম পাগলামি আমার চিরছে না, কিন্তু ওর এত ফোন মেসেজ দেখেও আমার মায়া হলো না। কালকের অপমানটা নেহাতি আমার জন্য অনেক বেশি ছিল। আজকে যেহেতু ভার্সিটিতে যাব না, তাই সময় কাটানোর জন্য ফোন কিছুক্ষণ স্ক্রল করলাম। দেখ, ভালো লাগে না আমার যে পরিমাণ টুর করার স্বভাব। ভালোই লাগছে না রুমে। আরোর সাথে যতই রাগ করে থাকি না কেন, ওর সাথে কথা না বললে আমারও ভালো লাগে না। এখন মন চাচ্ছে ওর সাথে কিছুক্ষণ বক করি, কিন্তু সেটাও পারবো না। তার থেকে বরং গোসলটা সেরে আসি। হ্যাঁ, তাই করলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছি। হুট করে পেছন থেকে আমাকে কেউ একজন জড়িয়ে ধরল। আয়নায় দেখলাম আরুকে। মনে মনে কিছুটা খুশি হলাম, কিন্তু প্রকাশ করছি না। এত সহজ নাকি? আমি ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। আরু করুণ গলায় বলল, সরি না জানু, আর কোনোদিন এমন করব না। আমি কিছু বললাম না। আরও অস্থির হয়ে বলল, এবারের মতো ক্ষমা করে দে না। এই যে কান ধরছি, তুই বললে উঠবস করব। কিছু তো বল শ্রেয়ু, তুই আমার একমাত্র বেস্টি। ভার্সিটিতে গিয়ে তোর দেখা না পেয়ে ছুটে চলে এসেছি। এবার আমার কেন যেন মায়া হলো। আসলে আমি নিজেও আর কথা আটকে রাখতে পারছিলাম না। এছাড়া বেস্টির সাথে কি রাগ করে থাকা যায়? আমি আরুর দিকে তাকিয়ে বললাম, আমার কম্পেনসেশন। আরুর মুখে জয় হাসি ফুটে উঠল। কারণ আমি এই কথা বলেছি মানে আমি আর রেগে নেই। আরু ফট করে নিজের ব্যাগ হাতড়িয়ে একটা প্যাকেট বের করলো আর বলল, এখানে তোর পছন্দের মিমি পিৎজা আর বেক পাস্তা রাখা আছে, আর এই নে তোর কোল্ড ড্রিঙ্কস। আমি আরুর হাত থেকে খাবারগুলো নিলাম। আমি রাগ করলে প্রত্যেকবার আরও এভাবে আমার রাগ ভাঙায়, কারণ এই খাবার জিনিসটার ওপর আমি কিছুতেই রেগে থাকতে পারি না। প্রচুর ফুডি আমি, কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না চিকন চাকন আমার শরীর। তবে আমি যা খাই তাই আমার শরীরে একটুও লাগে না। এই নিয়ে আমার দুঃখের শেষ নেই। আমার গালগুলো হালকা ফোলা ফোলা থাকবে। লোকজন দেখলে বলবে গুলোমুলু কিউট, কিন্তু লোকজন আমাকে দেখলে বলে সিকনি ফ্যামিলি। এই দুঃখ আমি কই রাখবো? আরও যুদ্ধ জয় করে আমার খাটে আরাম করে বসলো। আমি পাস্তা চামচ দিয়ে খাওয়া শুরু করলাম। আরও আমাকে জিজ্ঞেস করলো, আজকে ভার্সিটি গেলি না যে? আমি একটু পিঞ্চ মেরে বললাম, কেন, তোর ওই জল্লাদ ভাই আজকে আমাকে অপমান করতে পারলো না বলে তোর খারাপ লাগছে নাকি? আরও একটু অসহায় মুখ করে বলল, না, তা হবে কেন? ভাইয়া এতটাও খারাপ না, একটু রাগী, কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করে না। তবে তোর সাথে যে কেন প্রতিবার এরকম করে আমি সত্যি বুঝতে পারি না রে। বুঝতে হবেও না। তোর ওই জল্লাদ ভাইকে যতক্ষণ না নাস্তা নাবুদ করতে পারছি আমার শাস্তি নেই। আর এর জন্য তোর ভাইয়ের উইক পয়েন্ট আমাকে খুঁজে বের করতে হবে, আর তুই আমাকে সাহায্য করবি এটাতে। কিভাবে? আমি আরুকে প্রশ্ন করলাম। তোর ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই? এমনিতে তো হ্যান্ডসাম আছে দেখতে। না না, ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই। আমি একটু অবাক হয়েও হলাম না, কারণ দেখতে হ্যান্ডসাম হলে কি হবে, ব্যবহার তো নাউজুবিল্লাহ মার্কা। এরকম বদমেজাজি ব্যাটার গার্লফ্রেন্ড হয়ে কে নিজেই নিজের আত্মার মাগফিরাত কামনা করতে চায়?
পাগলেও নিজের ভালো বুঝে আমি আরুকে আবার জিজ্ঞেস করলাম, এমনিতে উনি কাউকে পছন্দ করেন না? সবারই তো ক্রাশ থাকে, ওনার পছন্দের মানুষ বা কোনো ক্রাশ নেই? আরও হতাশ হয়ে বলল, ভাইয়া তো এমনিতেই সবার সাথে কম কথা বলে, যেখানে ওর পছন্দের মানুষের কথা আমাদের সাথে শেয়ার করবে এটা তো কল্পনাতীত। তবে মানুষের মনের কথা তো বলা যায় না, পছন্দের মানুষ থাকতেই পারে। গ্রেট, তোর এখন কাজ হলো স্যারের পছন্দের মানুষকে খুঁজে বের করা। ওনার ঘরে তুই তল্লাশি চালাবি? আরও আটকে উঠে বলল, অসম্ভব, ভাইয়া জানতে পারলে আমাকে শুলে চড়াবে। জানবে না কি করে? তুই তো লুকিয়ে করবি। আরও শুকনো ডোক গেল, আমাকে বোঝানোর চেষ্টা করে বলল, দেখ শ্রেয়ু, কারো ঘরে পারমিশন ছাড়া এইভাবে তল্লাশি করা কি ভালো দেখায়? এইটা তো এক প্রকার চুরি বলা যায়। কিন্তু আমি আরও কথায় পাত্তা না দিয়ে ধরে রইলাম। বললাম, তুই যা ইচ্ছা বুঝুং বাজুং আমাকে বোঝাতে পারিস, তবে আমি বুঝবো না। আমি যা করতে বলেছি তুই তাই করবি, না হলে তোর সাথে আমার আর কথা নেই। আরও বেচারি হাল ছেড়ে দিল, পরাজিত সৈনিকের ন্যায় নত্য স্বীকার করে বলল, আচ্ছা ঠিক আছে। আমি বেশ খুশি হলাম। মনে মনে ভাবলাম, যদি একবার ওই জল্লাদটার দুর্বলতা পেয়ে যায় তাহলে আপ তেরা কেয়া হো গেয়া অহর্নিশ বাবু। মনে মনে নিজেকে বাহবা ও দিলাম। মানুষের দুর্বলতা বদ্ধ ভয়ানক জিনিস, যদিও কারোর দুর্বলতায় আঘাত করা ঠিক না। আমি অবশ্যই ওনাকে আঘাত করব না, তবে বোঝাবো একজন মানুষকে অপমান করা যতটা সোজা, ঠিক সেই অপমানকারীর পক্ষে অপমান হজম করা কতটা কষ্টের। এর পরের দিনগুলো আমাদের দ্রুতই কাটছিল। ভার্সিটিতে আবার ব্যাক করলাম। কতদিন বাসায় বসে থাকবো? ভার্সিটিতে তো সেই যেতেই হবে। তবে এখন আর ভার্সিটিতে কোনো রূপ দুষ্টুমি করি না। আহর্নিশ স্যারের ক্লাসেও নিলিপ্ত থাকি। স্যারও হয়তো একটু অবাকই হয়, কারণ আমার মতো বাসাল মেয়ে চুপ করে থাকে। আসলে আমি এতটা ও বাসাল না, তবে যে অল্পতে রেগে যায় তাকে একটু রাগিয়ে দিতে পছন্দ করি। এই যে জল্লাদ স্যারটা একদম সাইলেন্ট পছন্দ করে, এর জন্যই তো আমি ইচ্ছা করে ওনার ক্লাসে খুশাখুশি করতাম। আর উনিও আমার সাথে একটু রাগারাগি করে বলতেন, আপনি ভালো হবেন না মিস শ্রেয়া, প্রতিদিন আপনাকে সাইলেন্ট থাকতে বলি, তবুও আপনি বাড়রামি করবেনই। আসলে কুত্তার লেজ কখনোই সোজা হয় না। স্যারের এই কথা শুনে যখন সবাই হেসে দিত, তখন আমি আরও একটু তেড়ামি করে বলতাম, স্যার ওটা কুত্তা না, কুত্তি হবে। জেন্ডার চেঞ্জ করে দিলেন। আপনার মতো শিক্ষিতর মানুষের থেকে এমন ভুল আশা করিনি। আমার এমন জবাবে শুনে পুনরায় হাসির রোল পড়ে যেত। আর তখন আমাকে স্যার তার বিখ্যাত গালি দিতেন, সেই লেন্স ওমনেন। আমি অবশ্য কিছু মনে করতাম না, কারণ আসলেই আমার মধ্যে লজ্জা নামক জিনিসটা একটু কমই আছে। না হলে ওনার ক্লাসে এত অপমান করার পরও ও ক্লাস করতে যেতাম। যাই হোক, এই এক সপ্তাহ আমি একটা শব্দ পর্যন্ত করিনি। মনে মনে বিরাট কিছু করার পরিকল্পনা করছি যে আজ অবশ্য সেই চরম দিন। আজকে মিশনে নামবে আরও, মিশন অহর্নিশ চৌধুরী আর রুম তাওয়াল্লাশি। আজকে প্রথম ক্লাসটা করার পরই আমি আর আরও যে যার বাসায় চলে গেলাম। এই ভার্সিটি টাইমেই অহর্নিশ চৌধুরী বাসায় থাকে না, তো তার রুমও খালি থাকে। এটাই মোক্ষম সুযোগ ওনার ঘরে তল্লাশি চালানোর। আর আরও একাই নামবে মিশনে। তবে ফোন কলে থেকে আমি অবশ্যই ওকে ডিরেকশন দেব, কারণ মানুষের দুর্বলতা তো আর সে চোখের সামনে বের করে রাখবে না, নিশ্চয়ই লুকিয়ে রাখবে। আর আরও একটা বড় একটা মহৎ কাজ করতে যাচ্ছে। ভয়ে ওর ঠিক মতো মাথা কাজ করবে কি না সন্দেহ। আর আমি তো বাসায় রিল্যাক্সে থাকবো, তাই ওকে ডিরেকশন দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। বাসায় ফিরে আরও নিজের রুমে ব্যাগটা রেখে চলে আসলো অহর্নিশ চৌধুরীর রুমটার সামনে। রুমটা অবশ্য লক করা, কিন্তু
এর ব্যবস্থাও হয়ে গিয়েছে। এর জন্য ও আরুকে একটা মহৎ কাজ করতে হয়েছে। আরুর বাবা মায়ের রুমে একটা চাবির গোছা আছে, যেটাতে প্রত্যেকটা রুমে এক্সট্রা চাবি আছে। আর আরও বেশ সতর্কভাবে সেই চাবির গোছাটা সরিয়ে নিয়েছে, আর সেই চাবি দিয়ে লোকটা খুলে ভিতরেও ঢুকে গিয়েছে। আমি ইতিমধ্যে ফোন কলে ওর সাথে জয়েন করেছি। আরও অহর্নিশ চৌধুরীর ঘরের বর্ণনা দিচ্ছে আমাকে। তার রুমের বর্ণনা শুনে আমি ইমপ্রেস হলাম বটে, মনে মনে দেখতে ইচ্ছে হচ্ছে ভীষণ, কিন্তু না, তার রুমে নাকি কারো যাওয়ার অনুমতি নেই বিশেষ দরকার ছাড়া। আরও অসহায় হয়ে জিজ্ঞেস করলো, শ্রেয় রে, কোথায় থেকে আমি শুরু করব রুমটা পরিপাটি করে গুছানো? সব যদি উল্টাপাল্টা করে ফেলি আর ভাইয়া যদি আমাকে ধরে ফেলে, সব শেষ হয়ে যাবে। আমি বিরক্ত হয়ে আরুকে বললাম, বেড সাইডের যে মিনি ওয়ার্ডরোব আছে ওটাতে খোঁজ চলা আগে। আরও আমার কথা মতো তাই করলো। ও যে ড্রয়ার ধরে টানাটানি করছে আমি সেই আওয়াজ শুনতে পারছি ফোনে। কিছুটা সময় পর আমি প্রশ্ন করলাম, কিছু পেলি? না। আচ্ছা, আলমারির চাবি আছে নাকি দেখতো। বালিশের তলে, বেডশিটের নিচে দেখবি ভালো করে। ঠিক আছে। আরও আবার কাজে লেগে পড়লো, সব ওলট পালট করে খুঁজতে শুরু করলো। কিন্তু অহর্নি চৌধুরী তো আর বোকা না, আলমারির চাবি মনে হয় বাসায় রেখে যাবে। একটু সময় পর আরও হতাশ হয়ে বলল, নেই রে শ্রেয়, কোনো চাবি নেই। আচ্ছা, বেডশিটের নিচে সন্দেহজনক কিছু দেখেছিস? কিছু নেই রে। আমিও এবার ভাবতে বসলাম। ওয়ার্ড্রপে কিছু নেই, বেডশিটের নিচে কিছু নেই, আলমারির চাবিও নেই। আর কোথায় খুঁজবে আরও? ইস, মানুষটা এত চালাক কেন? নিজের রুমে কাউকে ঢুকতে দেয় না, তার মানে এমন কিছু তো রুমে আছেই যেটা থাকার কথা না। কিন্তু সে কি জিনিস আর কোথায় বা আছে? ও আল্লাহ, হেল্প মি, তোমার এই বান্দাকে একটু দয়া করো। আমাকে কিছু বলতে না দেখে ওপাশ থেকে আরও বলল, কিরে, কোন দুনিয়াতে গেলি? এখন কোথায় খুঁজবো? আমি ভাবনায় ব্যস্ত ছিলাম। আরুর কথায় একটু চমকে উঠলাম। বললাম, দাঁড়া, একটু চিন্তা ভাবনা করে নেই। কথাটা বলেই আমি রুমে পায়চারি শুরু করলাম। কোথায় খুঁজতে বলবো? আর কি আছে অহর্নিশ চৌধুরীর রুমে? ভাবতে ভাবতে আমার এক আঙ্গুল পর্যন্ত মুখ ঢুকিয়ে দিয়েছে আমার এই একটা বাজে অস্বভাব। যখন কোনো কিছু নিয়ে অধিক টেনশনে থাকি তখন আমার আঙুল মুখে চলে যায়। ওপাশ থেকে আরও তাড়া দিচ্ছে আর বলছে, একটু তাড়াতাড়ি কর না শ্রেয়, কোনো সময় জানি ভাইয়া চলে আসে। এবার আমারও একটু ভয় লাগছে, আরও ধরা পড়ে গেল আমিও ধরা পড়ে যাব। কারণ আরও ভয় পেল সত্যি কথা বলে দেয়, তাই ও যে ধরা পড়লে আমার নাম যে বলে দিবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তখনই আমার মনে পড়ল একটা কথা, কিছু হাসি ফুটে উঠল। তবে এই জায়গায় কিছু পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমার ভাগ্য এমনিতেই ভালো না। তবুও বললাম, তোর ভাইয়ের রুমে যে বুক সেলফ আছে না, ওটা একটু চেক করতো। আরও বলল, ওখানে তো শুধু মোটা মোটা বই, ওখানে আর কি থাকবে কেন জানি। অহর্নিশ চৌধুরীর রুম তল্লাশি করতে গিয়ে আমার নিজেকে ফেলুদা মনে হচ্ছে। আমি আরওকে একটু সাহিত্যিক ভাষাতে বোঝালাম, যেখানে দেখবি ছাই, উড়িয়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার এই কথাটা যেন আরুকে সাহস জোগালো। ও আবার পুরো দমে লেগে পড়লো। আরও একটা বই চেক করছে আর বলছে কিছু নেই। এদিকে আরও এভাবে বলাতে আমার হতাশ লাগছে। কিছুই কি নেই? শেষে একটা বইয়ের গিয়ে আরুর হাত থামলো। এটা বই না, ও বলল, এটা একটা ডায়েরি। আমি বললাম, ডায়েরিতে কিছু লেখা আছে নাকি দেখো তো। আরও বেশ কয়েক পাতা উল্টালো আর বলল, কিছুই তো লেখা নেই, একদম ব্ল্যাঙ্ক
আমি আরও একটু হতাশ হলাম। জানতাম আমার ভাগ্য বরাবরই খারাপ, এই ব্যাপারটা আমার প্রমাণিত হবে। কিন্তু তখনই আরও বলল, এই এই কিছু ছবি আছে আঠা দিয়ে লাগানো। আমি তড়িঘড়ি করে প্রশ্ন করলাম, কার ছবি? আরও যেভাবে বলল তাতে আমি শিওর ওর চোখে দুটো রসগোল্লার মতো হয়ে গেছে। এদিকে ওর কথা শুনে আমার ভ্রুও কুঁচকে গেল, কারণ আরও বলল, এ তো আমার আর তোর জ্ঞানদাকালের ছবি রে শ্রেয়। তুই আর আমি সেম ফ্রক পরে দাঁড়িয়ে আছি, আবার তুই আর আমি খেলছি, এই ছবিটাও আছে। তবে আরুর এই কথাগুলো আমার কাছে সন্দেহভাজন লাগলো না। আমি আর আরও ছোট্ট বেলার ফ্রেন্ড বলা যায়। আমার আর ওর জন্মের আগে থেকেই আমাদের দুই পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর অহর্নিশ স্যার যে নিজের বোনের ছোটোবেলার স্মৃতি রাখার জন্য এই ছবিগুলো রাখেছে, এটা বুঝতে আমার অসুবিধা হলো না। আমি আরুকে পরের ছবিগুলোও দেখতে বললাম। আরুষ, দেখছো ভালো করে? ওখানে নাকি আমাদের দুজনের ছবির পাশাপাশি অহর্নিশ চৌধুরী, আমার ভাই সাদমান সাদিক সৈয়সের ছবিও আছে। কিন্তু এক পৃষ্ঠায় এসেও আরও থমকে গেল। অবাক হয়ে বলল, সেখানে লেখা আছে অনুভূতি সব তোমায় ঘিরে। আমি ওরুকে তাড়া দিয়ে বললাম, দেখ তাড়াতাড়ি পরের পৃষ্ঠায় কী আছে। আমার মনটা আকুলি বিকুলি করছে। মনে হচ্ছে আমি যেটাই সন্ধান করেছিলাম সেটাই পেয়েছি গেছি। অনুভূতি সব তোমায় ঘিরে। কার জন্য অহর্নিশ চৌধুরীর মনে এত অনুভূতি? মনে থেকে আমার কোনো উত্তর এলো না। আমার কিঞ্চিত ভাবনার মধ্যে আরও বলল, একই রে শ্রেয়, এটা তো তোর ছবি, কলেজ ড্রেস পরা ছবি। আমি বেশ বড়সড় একটা রিয়াক্ট করে বললাম, কি আমার ছবি? গল্প অহর্নিশ চৌধুরী। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।